স্বাগতম বন্ধুরা, আমাদের আজকের বিশেষ পডকাস্টে তোমাদের সাথে আছি আমি আহসান সাকিব। আজ আমরা কথা বলবো এমন এক বাস্তবতা নিয়ে যা আমাদের সমাজে অনেক সময় আড়ালে থেকে যায়, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও তাদের জীবনের চ্যালেঞ্জ সম্পর্কে। আজকের অতিথি একজন অসাধারণ তরুণ লিডার, যিনি নিজের দক্ষতা, নেতৃত্ব আর ইতিবাচক মনোভাব দিয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি হলেন আমাদের সবার প্রিয় আরিফ হোসেন। আরিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আহসান হাবিব ভাই, এবং অনেক বেশি কৃতজ্ঞতা লাল সবুজ সোসাইটিকে যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন আপনি? আহ, অনেক ভালো আছি, এবং সৃষ্টিকর্তা আসলে অনেক বেশি ভালো রেখেছেন। চেষ্টা করছি সবসময় ভালো থাকার জন্য। আরিফ ভাই, আমরা জানি যে দৃষ্টি প্রতিবন্ধকতা এক ধরনের প্রাকৃতিক বৈচিত্র্য বলে আমরা অনেকে মনে করি। এই বৈচিত্র্যের সাথে শৈশবে আপনার বেড়ে ওঠার যে জায়গাটা, এই বিষয়ে আমরা একটু জানতে চাই। সত্যিকার অর্থে প্রতিবন্ধিতাকে আমরা বলি মানব বৈচিত্র্যের অংশ, অর্থাৎ মানুষ যে বৈচিত্র্যতা নিয়ে বা হিউম্যান ডাইভার্সিটির যে অংশ, সেই অংশটাই হচ্ছে প্রতিবন্ধী মানুষ আমরা বলে থাকি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা সাধারণ মানুষ, গ্রাম, শহর, শিক্ষা প্রতিষ্ঠান যেখানেই বলি না কেন, আমরা এই বিষয়টা কিন্তু মানুষ খুব ভালোভাবে জানে না যে মানুষের মধ্যে বৈচিত্র্যতার ব্যাপার আছে। সেই বৈচিত্র্যতা অনুযায়ী হচ্ছে এক একজন মানুষ এক এক রকম হয়। সেই দিক থেকে আমার ভাগ্য একরকম ভালো বলা চলে, কারণ হচ্ছে যে যদি আমার বেড়ে ওঠার কথা বলি, আমার গ্রামের বাড়ি হচ্ছে ঢাকা জেলার সাভার উপজেলাতে, এবং শহরের অনেকটা কাছাকাছি। আমি গ্রামেই বড় হয়েছি, এবং স্বাভাবিকভাবে গ্রামের যে অন্য সাধারণ 10 জন শিশু আছে, অন্য সাধারণ আমার যারা পেয়ার্স ছিল বা ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের সাথে আমি বড় হয়েছি, এবং তাদের সাথে আমার পড়াশোনার জীবনটাও শুরু। সেই হিসেবে আসলে আমি ছোটোবেলাতে বুঝতে পারতাম না যে আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি, কারণ হচ্ছে আমি কিন্তু ছোটোবেলায় অনেকটা চোখে দেখতাম, অর্থাৎ হচ্ছে এক চোখে আমি দেখতে পেতাম। তবে পরবর্তীতে যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন একটা দুর্ঘটনায় আমার ওই দৃষ্টিশক্তি, যে চোখে আমি দেখতাম সেই দৃষ্টিশক্তি আমি হারিয়ে ফেলি। তারপরেও আসলে আমার বেড়ে ওঠা, চলাফেরা বা শিক্ষাতে তেমন কোনো প্রভাব পড়েনি, মানে তেমন কোনো চ্যালেঞ্জ বা নেগেটিভ প্রভাব পড়েনি। তারপরেও আমি পড়াশোনা করতে পেরেছি, সকলের সাথে পার্টিসিপেশন করা, সব কিছুতেই আমার আগে যেরকম ছিল সেভাবেই করতে পেরেছি। কিন্তু আমার এই একটা ধাক্কা ছিল যে আমি জন্মটা হচ্ছে আমার লো ভিশন হিসাবে, কিন্তু পরবর্তীতে আমার দৃষ্টিশক্তি অনেকটা সম্পূর্ণটাই চলে যায় আর কি। আপনি বলছিলেন যে আপনার দৃষ্টিশক্তি কীভাবে চলে যায় এবং আপনার শৈশবের কথা। আমরা যদি একটু বলি যে ভাই, শারীরিক প্রতিবন্ধকতাকে অক্ষমতা হিসেবে অনেকেই দেখে, এবং সেই জায়গাটিতে থেকে আপনি তরুণদের আইডল হিসেবে এখন অনেকটাই পরিচিত, এবং আমাদেরও আইডল হিসেবে আপনি পরিচিত। আমরাও আমাদের আইডল হিসেবে আপনাকে ভাবি। সেই জায়গাটিতে আপনি কিভাবে সম্ভব হলো এই জায়গাটিতে আসা, আপনার পুরো জার্নিটা? ধন্যবাদ। আসলে আপনি হয়তো বা ভালোবাসার খাতিরে বা আমার কাজের সাথে সম্পৃক্ততা আছে বিধায় হয়তো এইভাবে আমাকে উপস্থাপন করছেন। আমি মনে করি যে একজন মানুষ হিসাবে এবং একজন তরুণ হিসাবে আমি চেষ্টা করেছি সবসময় যে অন্য একজন অপ্রতিবন্ধী মানুষ যেভাবে নিজেদের জীবন ধারণ করে, যেভাবে প্রতিষ্ঠিত হয়, যেভাবে শিক্ষা অর্জন করে, এবং যেভাবে সমাজে তার রিফ্লেকশনটা ঘটে, ইম্প্যাক্টটা পড়ে, সেভাবে আমার জীবনটাকেও যাতে আমি সাজাতে পারি, যাতে করে কোনো মানুষ কখনো মনে না করে যে প্রতিবন্ধিতার কারণে আমি কোনো কিছু করতে পারি না বা পিছিয়ে আছি। যেমন আমার পরিবার ছোটোবেলায় কিন্তু কখনোই বিশ্বাস করতো না যে আমি লেখাপড়া করতে পারবো, আমি উচ্চশিক্ষা অর্জন করতে পারবো, এবং আমি কর্মজীবনে সাকসেসফুল হতে পারবো। আবার হয়তো বা অনেক আত্মীয় স্বজন বা গ্রামের অনেক মানুষ
তারাও হয়তো বা চিন্তা করতো হ্যাঁ পড়ালেখা করছে, সেটা স্পেশাল একটা পদ্ধতি প্রতিবন্ধী মানুষের জন্য, কিন্তু সেই পদ্ধতিতে পড়াশোনা করে আমি মেইন স্ট্রিমিংয়ে চলে আসতে পারবো, সমাজের মূল স্রোতধারায় অন্তর্ভুক্ত হতে পারবো, এই ধারণা কিন্তু অনেকেরই ছিল না। কিন্তু দেখা গিয়েছে যে অনেকেই আসলে পড়ালেখা শুরু করে, প্রতিবন্ধী মানুষ যারা আছে তারা শিক্ষা অর্জন করাটার চাইতে প্রতিষ্ঠিত হওয়াটা আসলে বেশি চ্যালেঞ্জিং। কারণ আপনি পড়াশোনা করতে গিয়ে ঝরে পড়তে পারেন, অথবা আপনার পরিবারের সাপোর্টের না থাকার কারণে হয়তো আপনি পড়ালেখা সম্পূর্ণ করতে পারছেন না, অথবা সমাজের নেতিবাচক মানসিকতার কারণে আপনি যে কোনো সময় ঝরে পড়ছেন। আমাদের সোসাইটিতে অনেক ট্যাবু আছে, স্টিগমা আছে, যার কারণে অনেকে হয়তো বা তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না, কারণ সেই সাপোর্টটা পায় না। সেই দিক থেকে আমি বলবো যে আমি পুরোপুরি সাপোর্ট পেয়েছি তা না, তবে সেদিক থেকে আমি অনেকটা লাকি যে আমার ফ্যামিলি সম্পূর্ণ সাপোর্ট আমার ছিল, এবং পাশাপাশি আমার সোসাইটিতে বা আমার গ্রামে এমন কিছু মানুষ ছিল যারা সবার মতো না, তারা একটু ডিফারেন্ট। তারা বিশ্বাস করতো যে আমি যদি লেখাপড়া করি এবং আমি যদি লেখাপড়া শেষ করতে পারি তাহলে হয়তো বা আমি এমন কোনো কিছু একটা করতে পারবো যে সমাজে অন্য ৮-১০ জন মানুষের সাথে আমার পার্টিসিপেশনটা এবং অংশগ্রহণটা নিশ্চিত হবে, মানে যেটা আমরা বলি অন্তর্ভুক্তিটা নিশ্চিত হবে। রাইট। আপনি ভাই বলছিলেন যে আপনার জীবনে যে প্রতিবন্ধকতা আপনি সেগুলোকে জয় করেছেন ইতিমধ্যে, খুব চমৎকারভাবে বলেছেন। আমরা জানি যে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন। জি। সো আপনার বিশ্ববিদ্যালয় লাইফের অনেক তো প্রতিবন্ধকতার বিষয় ছিল, অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছিল আপনাকে। তো সেই জায়গা থেকে আমরা এখনো হচ্ছে সেই জায়গা থেকে আপনার মনে পড়ে এরকম যে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে লেখাপড়া জীবনে, অথবা আপনি আপনার শিক্ষক এবং সহপাঠীদের বন্ধুদের কাছ থেকে কি ধরনের হেল্প পেয়েছেন? এটা আসলে আমি বলবো যে নেগেটিভ এবং পজিটিভ দুই দিক থেকেই এই বিষয়টিকে আমার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স। কারণ প্রথম যেটি বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সাধারণ মানুষ যারা শিক্ষার্থী, অভিভাবক বা কমিউনিটি পার্সন, যারা কমিউনিটির লোকজন, প্রতিবন্ধিতা বিষয়টা কিন্তু একেবারেই ধারণার বাইরে, মানুষের ম্যাক্সিমাম মানুষেরই ধারণার বাইরে। আপনি দেখবেন যে একজন শিক্ষিত মানুষ, সে হয়তো লেখাপড়া করেছে, সে হয়তো বা সমাজে প্রতিষ্ঠিত কোনো বিজনেসম্যান, প্রতিষ্ঠিত কোনো সরকারি চাকরিজীবী, সিভিল সোসাইটির মানুষ, বা আপনার কর্পোরেট লেভেলে খুবই উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি, তারও অনেক বিষয়ে ধারণা থাকলেও এই প্রতিবন্ধিতা বিষয়টা ধারণা থাকে না। ইভেন আমাদের বর্তমান যারা ইয়াং আছে, যারা তরুণ, যারা শিক্ষার্থী, তাদের মধ্যেও কিন্তু প্রতিবন্ধিতা বা প্রতিবন্ধী মানুষ সম্পর্কে ধারণা কিন্তু খুবই কম। কেননা এটি আমাদের যে সমাজ বাস্তবতা এবং আমাদের শিক্ষা পদ্ধতি, এই শিক্ষা পদ্ধতিগত দুর্বলতা। আপনি যদি দেখেন যে একটি সমাজে কত ধরনের মানুষ বসবাস করে এবং সেই মানুষগুলোর জীবন, সেই মানুষগুলোর বেড়ে ওঠা এবং তাদের যে স্বাভাবিক বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু একজন শিক্ষার্থীর জানার কথা তার টেক্সট বুকের মাধ্যমে। কিন্তু আপনি দেখবেন যে প্রতিবন্ধী মানুষ এবং প্রতিবন্ধিতা সম্পর্কে সাধারণত আপনি একেবারে প্রাক প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনি দেখবেন যে কোনো কারিকুলামে কিন্তু এই বিষয়টি অন্তর্ভুক্ত থাকে না, যার কারণে স্বাভাবিকভাবেই আমাদের শিক্ষার্থীরা বা তরুণরা এই বিষয়টা অনেকটাই অবগত না। কিন্তু তারপরেও যতটুকু আমরা যারা প্রতিবন্ধী মানুষ আছি, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে তাদের সাথে মিশেছি, তাদের সাথে কথা বলেছি, একসাথে যখন আমরা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন ধরনের খেলাধুলাতে অংশগ্রহণ করেছি বা কোকারিকুলাম অ্যাক্টিভিটিগুলোতে অংশগ্রহণ করেছি, তখন কিন্তু তারা বুঝতে পেরেছে যে প্রতিবন্ধী ব্যক্তি যারা, তাদেরও সম্ভাবনা আছে এবং তারাও পারে, এবং তাদেরকে যদি আমরা
স্বাভাবিকভাবে একটু অ্যাকসেপ্টেন্সি দেই, মানে একটু গ্রহণ করি, এবং সচেতনতাটা এইভাবেই মূলত তৈরি হয় যে আমি যখন আমার দক্ষতাটা মোটামুটি কিছুটা হলেও তাদের সামনে উপস্থাপন করতে পারি, তারা কিন্তু চিন্তা করে যে না, আহ, আরিফ প্রতিবন্ধী হলেও তার মধ্যে এমন সম্ভাবনা আছে, যেই সম্ভাবনা দিয়ে সে আমাদের মতোই, হয়তো বা সে দেখতে পারে না, হয়তো এক জায়গায় একসাথে যেতে হলে তার হাতটা ধরতে হবে, কিন্তু সে আমাদের মতোই সব কিছুতে অংশগ্রহণ করতে পারবে। এইভাবে হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের মধ্যে সচেতনতাটা তৈরি হয়, এবং আমরা যারা প্রতিবন্ধী শিক্ষার্থীরা পড়াশোনা করি, আমরা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেয়েছি, এবং আমাদের পেয়ার্স বা ফ্রেন্ড সার্কেলে সহযোগিতা না পেলে একজন প্রতিবন্ধী মানুষ, একজন প্রতিবন্ধী শিক্ষার্থী, তার কিন্তু বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ শিক্ষা অর্জন করা সম্ভব না। এখানে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে, শিক্ষা পদ্ধতিগত প্রতিবন্ধকতা, যেখানে সাধারণত আমি যদি একাডেমিক আলোচনা করি, তাহলে দেখা যাবে যে আমাদের শিক্ষা পদ্ধতি যেভাবে প্রয়োগ করা হয়, এবং আমাদের মুখস্থ নির্ভর শিক্ষা পদ্ধতি, টেক্সট বুক, আমাদের পুঁথিগত যে শিক্ষা পদ্ধতি, এই জায়গাতে কিন্তু যে অ্যাক্সেসেবল যে ম্যাটেরিয়ালসগুলো থাকার কথা, লার্নিং ম্যাটেরিয়ালস, সেই লার্নিং ম্যাটেরিয়ালস বা এডুকেশনাল ম্যাটেরিয়ালসে কিন্তু অনেক ঘাটতি থাকে, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু অ্যাক্সেসেবল কোনো ম্যাটেরিয়ালস থাকে না, যেগুলো আমাদেরকে ভিন্নভাবে এগুলো জোগাড় করতে হয়, এবং সেইভাবে হচ্ছে আমাদেরকে পড়াশোনা করতে হয়, পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা দেয়, এটা একটা বড় চ্যালেঞ্জ, শ্রুতি লেখক জোগাড় করা এবং শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা দেওয়া। এই বিষয়গুলো কিন্তু আমাদের যারা ফ্রেন্ড সার্কেল বা ছোট ভাই বোন যারা ছিল, তাদের সহযোগিতাতেই কিন্তু আমরা আসলে অগ্রসর হতে পেরেছি। আমার জীবনের আসলে সেরকমভাবেই আসলে বুঝতে অগ্রসর পেরেছি হতে ভাইয়া। পারে। ভাই, আপনি যেমন বলছিলেন যে শিক্ষা এবং আইটি ক্ষেত্রে প্রযুক্তি এবং অনেক উন্নত হয়েছে, সবকিছু মিলে শিক্ষা এবং এই আইটি সেক্টরে আপনাদের সম্ভাবনার জায়গাটা আসলে কতটুকু? এটি নিয়ে আসলে কিভাবে আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারেন, আপনাদের সম্ভাবনার জায়গাটা একটু বলবেন। শিক্ষার বিষয়টি যদি বলি, শিক্ষার বিষয়টি আসলে আহ, পদ্ধতিগত কিছু প্রতিবন্ধকতা আছে, যেটা আমি এর আগেও বলেছি। আপনারা জেনে থাকবেন যে সাধারণত একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি বা যে কোনো ধরনের প্রতিবন্ধী ব্যক্তি বা শিশু যখন পড়ালেখা শুরু করে, তখন তাকে স্পেশাল স্কুলে পড়তে হয়, বিশেষ করে প্রাথমিক শিক্ষাটা এটা স্পেশাল স্কুলে পড়তে হয়। স্পেশাল স্কুলে যখন পড়তে হয়, স্পেশাল স্কুলগুলো সমাজ সেবা মানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাভুক্ত, যার কারণে কারিকুলাম এবং টেক্সট বুক, শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ, এই বিষয়গুলোতে অনেক ঘাটতি থাকে। যদি বাংলাদেশের শিক্ষা পদ্ধতিগত এই সমস্যাটা না থাকতো বা প্রতিবন্ধকতা না থাকতো, ধরুন যে বাংলাদেশের যত প্রতিবন্ধী শিশু আছে, তারা তাদের প্রাথমিক শিক্ষাটা যদি শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলিতেই পড়ালেখা করতে পারত, তাহলে কিন্তু এই চ্যালেঞ্জটা তৈরি হতো না। কারণ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা নিয়ে কাজ করে এবং তাদের ইনক্লুসিভ এডুকেশন সেক্টর আছে, কিন্তু এটা একটা আমাদের পদ্ধতিগত বা সিস্টেমেটিক উইকনেস, যে আমরা এই জিনিসটাকে অর্গানাইজ করতে পারছি না বা অন্তর্ভুক্ত করতে পারছি না। কিন্তু তারপরে আমি যদি হাই স্কুল থেকে বলি, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা, এই জায়গাটাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এবং আপনি জেনে থাকবেন যে একজন প্রতিবন্ধী মানুষ বা প্রতিবন্ধী ব্যক্তি, তাকে কিন্তু আলাদাভাবে অনেকে চিন্তা করে, তাকে মনে হয় আলাদা অ্যারেঞ্জমেন্ট লাগে, তার আলাদা টেক কেয়ার লাগে, আলাদা সব কিছু লাগে, কিন্তু আসলে সেই বিষয়টা কিন্তু প্রয়োজন হয় না। এটা শুধুমাত্র প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রয়োজন হয়। পরবর্তী সময়গুলোতে কিন্তু একজন প্রতিবন্ধী শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক বা উচ্চ শিক্ষা ক্ষেত্রে সে নিজেই করতে পারে। সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রযুক্তিগত উৎকর্ষতা বা টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট। আমাদের যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি,
এটা যতটা অগ্রগতি বা উন্নত হয়েছে, সেই জায়গাতে যদি বলি যে ডিজিটাল ডিভাইড বা যদি প্রযুক্তিগত যে উন্নতি, এটি কিন্তু সমানভাবে বা সমান্তরালভাবে হয়নি। যেমন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করা খুবই প্রয়োজন। কারণ একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি বলেন বা বাকশ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি বলেন, তাকে কিন্তু পড়ালেখা করতে হয় সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর। আমি যদি আপনাকে বলি যে উচ্চ মাধ্যমিকে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্রেল বই নেই। সরকারি ভাবে ব্রেল বই বিতরণ করা হয় ক্লাস 10 পর্যন্ত। তারপর থেকে কিন্তু তাকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে, যেমন স্মার্টফোন, কম্পিউটার ব্যবহার করে তাকে কিন্তু পিডিএফ বইগুলো পড়তে হয় বা সফট কপি পড়তে হয়, অথবা অডিও রেকর্ড করে পড়তে হয়। এই যে টেকনোলজি ব্যবহার করে সে পড়ালেখাটা করবে, এটার জন্য কিন্তু টেকনোলজি অ্যাক্সেসেবল হতে হবে, অর্থাৎ ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করতে হবে। সেই জায়গাতে কিন্তু আমরা দেখি যে আমাদের যারা টেকনোলজি নিয়ে কাজ করে বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নিয়ে কাজ করে, তারা ওভারঅল টেকনোলজি ডেভেলপমেন্টে কাজ করছে, উৎকর্ষতায় কাজ করছে, কিন্তু ইনক্লুসিভ টেকনোলজি ডেভেলপমেন্ট, অর্থাৎ যে ডিজিটাল ডিভাইডটা দূর করার জন্য যে অ্যাক্সেসেবল করতে হবে টেকনোলজি, এই জায়গাতে কিন্তু আমাদের পরিকল্পনার ঘাটতি আছে। মানে এটা আরো উন্নত করা প্রয়োজন আমাদের। উন্নত আমরা হচ্ছি, কিন্তু একজন প্রতিবন্ধী ব্যক্তির জন্য যে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি অর্থাৎ অভিগম্যতা নিশ্চিত করা দরকার। যে প্রতিবন্ধী ব্যক্তি, ধরেন আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, আমি একটা পিডিএফ বই পড়বো, সেই জন্য কিন্তু আমার অ্যাক্সেসেবল একটা ওসিআর লাগবে। ওসিআর ছাড়া কিন্তু আমি পড়তে পারবো না। কিন্তু বাংলাদেশে, আমাদের দেশে কিন্তু এমন কোনো ওসিআর এখনো পর্যন্ত ডেভেলপ হয় নাই। আমরা তারপরেও ব্যবহার করছি, কাদেরটা ব্যবহার করছি? বাইরের দেশে। ইংলিশের ক্ষেত্রে আমরা যখন দেখা যাচ্ছে আমরা আমেরিকা বা ইউএসএ বা ইউকেরটা ব্যবহার করছি, বাংলার ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গ, ইন্ডিয়ারটা ব্যবহার করছি। কিন্তু আমাদের দেশে কিন্তু সেই ধরনের কোনো ডেভেলপমেন্ট এখনো পর্যন্ত হয়নি। এই জায়গাতে আমরা পিছিয়ে আছি। আমরা যদি টেকনোলজিকে অ্যাক্সেসেবল করতে পারি, অর্থাৎ ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি বা প্রযুক্তিগত অভিগম্যতা নিশ্চিত করতে পারি, তাহলে একজন প্রতিবন্ধী শিক্ষার্থীর তার শিক্ষা গ্রহণ এবং শিক্ষা প্রদান, কারণ একজন প্রতিবন্ধী শিক্ষার্থী সে একসময় শিক্ষা গ্রহণ করবে এবং পরবর্তীতে শিক্ষকতাও করতে পারে। এই দুইটা জায়গাতেই কিন্তু অনেক বেশি উন্নত করা সম্ভব, এবং উইদাউট এনি হেল্প, কারোর সহযোগিতা ছাড়াই সে উচ্চশিক্ষা অর্জন করতে পারবে। সেটা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এমফিল, পিএইচডি, আমরা যেটাই বলি না কেন, এটার জন্য দরকার যে আমাদের ডিজিটাল অ্যাক্সেসিবিলিটিটা নিশ্চিত করা। আমরা শুনলাম আপনার যে আইটি সেক্টরে যে তথ্য প্রযুক্তির যে বিষয়গুলোতে আমরা এখন পিছিয়ে আছি, আমাদের যে বাংলাদেশ সরকার এটি খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করবে এবং পরবর্তীতে এটি নিয়ে আপনাদের অনেক দূর কাজ করার সুযোগ হবে। জি, আমরাও কাজ করছি বিষয়টাতে। আপনাকে একটু বলি যে আমি অ্যাসপায়ার টু ইনোভেট A2I এর একজন A2I এর যে অ্যাক্সেসিবিলিটি অডিটর প্যানেল, এই অ্যাক্সেসিবিলিটি অডিটর প্যানেলে আমি টিম লিড হিসাবে কাজ করছি। এখানে আমাদের কাজ হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশ গভর্নমেন্টের একটি জাতীয় তথ্য বাতায়ন আছে, যেখানে 33,000 ওয়েবসাইট ইনক্লুডেড। এটিকে আমরা অ্যাক্সেসেবল করার জন্য কাজ করছি, এবং গভর্নমেন্টের অনেক সেবাই আমরা অ্যাক্সেসেবল করার জন্য A2I থেকে কাজ করছি। পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যাংক যেগুলো আছে, ব্যাংকের যে ডিজিটাল সেবা, এটাকে অ্যাক্সেসেবল করার জন্য আমরা এই অ্যাক্সেসিবিলিটি অডিটর প্যানেল থেকে কাজ করছি, অ্যাসেসমেন্ট করছি, রিপোর্ট করছি, এবং পরবর্তীতে তাদের সাথে নেগোশিয়েট করে আমরা অ্যাডভোকেসি লেভেলে কাজ করছি, যাতে করে তারা এই ওয়েব অ্যাক্সেসিবিলিটি বা ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করে, যাতে করে ব্যাংকে একজন দৃষ্টি প্রতিবন্ধী বা যে কোনো প্রতিবন্ধী গ্রাহক তার প্রয়োজনীয় সেবা পায়, এবং বাংলাদেশ গভর্নমেন্টের যে সকল সেবাগুলো আছে ইন্টারনেটে, সেগুলো যাতে একজন প্রতিবন্ধী ব্যক্তি অ্যাক্সেস করতে পারে। এটি খুবই চমৎকার, এবং এটি বাস্তবায়ন হলে আপনাদের সব ক্ষেত্রে অনেকটা উন্নত হবে এবং আপনার সব বিষয়গুলোর
আপনারা নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবেন। জি জি, আশা করি। আমরা একটি বিষয় জানতে চাই যে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে সরকারের যে উদ্যোগ বা সরকার যেগুলো করছে এখন পর্যন্ত, এগুলোর মধ্যেই আপনাদের যদি একটু বলি যে আহ, ঠিক আছে কিনা, এটি যথেষ্ট কিনা আপনাদের জন্য, আর যদি যথেষ্ট না হয়ে থাকে তাহলে সরকার কি ধরনের উদ্যোগ নিতে পারে আপনাদের এটাকে আরো ডেভেলপ করার জন্য? আসলে ভালোর তো কোনো শেষ হয় না সত্যিকার অর্থে। বাংলাদেশ গভর্নমেন্ট অনেকগুলো রিমার্কেবল কাজ করেছে। তার মধ্যে আমরা যদি বলি যে ইউএনসিআরপিডি, ইউনাইটেড নেশন অন দ্য রাইটস অফ পার্সনস উইথ ডিসেবিলিটিস, ইউএনসিআরপিডি যেটি জাতিসংঘের একটি সনদ, মানবাধিকার সনদ প্রতিবন্ধিতা বিষয়ক, এই 2006 সালে বাংলাদেশ অনুস্বাক্ষর করে এবং তারই ধারাবাহিকতায় 2013 সালে প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার ও সুরক্ষা আইন 2013 নামে একটি আইন বাংলাদেশ সংসদ প্রণয়ন করে, যেটি বাংলাদেশের 39 নম্বর আইন। এবং এই আইনে প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার প্রতিষ্ঠা এবং সুরক্ষার জন্য যে সকল বিষয়গুলো রয়েছে, এই সকল বিষয়গুলো আসলে আমাদের জন্য অনেক বেশি কার্যকর। কিন্তু দেখা গিয়েছে যে এই আইনগুলোর যথাযথ বাস্তবায়ন বা পুনর্মূল্যায়ন বা মনিটরিং, ইভ্যালুয়েশন, এই বিষয়গুলোতে যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে। যদিও সেগুলো চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বা প্রতিবন্ধী ফাউন্ডেশনের মাধ্যমে। কিন্তু আপনি জেনে থাকবেন যে একটি রাষ্ট্রের যতগুলো দপ্তর, অধিদপ্তর বা মন্ত্রণালয় থাকে, সবগুলো মন্ত্রণালয়ের যদি কোঅর্ডিনেশন না হয় তাহলে আপনি সুনির্দিষ্ট কোনো সম্প্রদায় বা সুনির্দিষ্ট কোনো ব্যক্তিবর্গের জন্য আপনি কিন্তু ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কিন্তু বাস্তবায়ন করা সম্ভব না। সেই জায়গা থেকে আমাদের সরকারকে যে উদ্যোগগুলো নিয়েছে সেই উদ্যোগগুলো অনেকটাই কার্যকর করা সম্ভব যদি আমাদের মন্ত্রণালয় এবং অধিদপ্তরগুলোর মধ্যে কোঅর্ডিনেশন থাকে। এছাড়াও যদি আমি বলি যে শিক্ষা পদ্ধতির বিষয়টি, আমি এর আগেও আপনার সাথে আলোচনায় বললাম যে সাধারণত প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার বিষয়টা দেখে হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এখন যে কোনো জনগোষ্ঠীর শিক্ষার বিষয়টি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত বা অন্তর্ভুক্ত থাকাটাই স্বাভাবিক। এটা স্বাভাবিক, কারণ শিক্ষার বিষয় তো শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষার ওই জায়গাতে আমাদের একটা বড় প্রতিবন্ধকতা আছে। এবং আমি যে প্রতিষ্ঠানে কাজ করছি ভিজুয়াল ইম্পেয়ার্ড পিপল সোসাইটি, ভিপসে ক্যাপাসিটি বিল্ডিং অফিসার হিসাবে। আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে অ্যাডভোকেসি করছি, পলিসি অ্যাডভোকেসি, যাতে করে গভর্নমেন্টের এই ইনিশিয়েটিভগুলো গভর্নমেন্ট খুব দ্রুত নেয়। আর কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। আপনি জানেন যে যখন এইবার কোটা আন্দোলনের সময় 2024 কোটা আন্দোলনের সময় সরকার কোটা নির্ধারণ করেছে সর্বমোট 7%, তার মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, প্রতিবন্ধী ব্যক্তি এবং হিজড়া জনগোষ্ঠীর জন্য 1% কোটা। এখন ধরেন একটি দ্বিতীয় শ্রেণীর বা প্রথম শ্রেণীর চাকরিতে আপনার 100 জন ব্যক্তি নিয়োগ করা হবে। 100 জন ব্যক্তির মধ্যে আমার প্রতিবন্ধী ব্যক্তি এবং হিজড়া জনগোষ্ঠী যদি 1% হয় তাহলে আমি 0.5% পাচ্ছি। 50 মানে 1%-এরও কম, হাফ পাচ্ছি। তাহলে আমার এই 0.5%-এ 100 জনে তো আমি একজনও ব্যক্তি নেওয়ার আসলে আইনগত বৈধতা থাকবে না, যারা রিক্রুট করে বা যারা নিয়োগকারী সংস্থা, এমপ্লয়ার্স। সেই জায়গা থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের কোটা অবশ্যই সুনির্দিষ্ট করা দরকার এবং কোটা কমপক্ষে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 2% কোটা দেওয়া প্রয়োজন। কারণ বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী 15% মানুষ প্রতিবন্ধী, যেটা যদি 18 কোটি জনগোষ্ঠী আমি ধরি, তার মধ্যে 1.80 কোটি মানুষ হয়।
আর যদি আমি জাতিসংঘের জরিপ অনুযায়ী ধরি তাহলে 10% মানুষ প্রতিবন্ধী, যেখানে প্রায় 1.5 কোটির উপরে মানুষ হয়। সেই জায়গা থেকে আমার এই 1.5 কোটি মানুষের জন্য 0.5% কোটা কিন্তু কখনোই যথাযথ না। এই জায়গাতে অবশ্যই পরিবর্তন আনতে হবে। পাশাপাশি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতেও কিন্তু আমাদের কোনো ধরনের কোটা নেই। এখন একজন প্রতিবন্ধী ব্যক্তি, তার তো প্রতিবন্ধকতা আছে, কারণ তাকে শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষা দিতে হয় এবং সেই শ্রুতিলেখক তার লেখার ক্ষেত্রে আমি নিজে লিখলে যতটা কনফিডেন্ট থাকতে পারতাম, আরেকজনকে দিয়ে যখন আমি লেখাবো আমি কিন্তু সেই কনফিডেন্সটা কখনোই পাবো না, কারণ এক একজনের লেখার পদ্ধতি এক এক রকম। এবং এই শ্রুতিলেখক নিয়োগ নীতিমালাতেও অনেক বেশি জটিলতা আছে এখনো পর্যন্ত। সাধারণত দেখা যায় যে যেই সকল সংস্থা শ্রুতিলেখক সংগ্রহ করে, ধরেন আমি বিসিএস পরীক্ষা দিব সামনে, স্পেশাল বিসিএস 49তম, এখানে কিন্তু পিএসসি আমাকে শ্রুতিলেখক দিবে। সেক্ষেত্রে পিএসসির যে শ্রুতিলেখক নীতিমালা, এখানে অনেক জটিলতা আছে। যেমন শ্রুতিলেখকদের প্রপার কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নাই, তাদের সাথে যে পরীক্ষার্থী তার কোনো সাক্ষাতের ব্যবস্থা নাই, যে তাদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হবে অথবা বোঝাপড়া তৈরি হবে। কারণ আমি একটা জায়গায় গেলাম আর হুট করে আপনাকে দিয়ে লেখানো শুরু করলাম, এটা আমরা বুঝতে পেরেছি যে এই জায়গাটা তো অনেকটা গ্যাপ রয়েছে, তো অনেকগুলো পলিসিগত গ্যাপ রয়েছে গভর্নমেন্টে। এই পলিসিগত গ্যাপগুলো অর্থাৎ আইন এবং নীতিমালা সংক্রান্ত যে গ্যাপগুলো রয়েছে এবং প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইনের বাস্তবায়ন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আসলে প্রতিবন্ধী মানুষের অধিকার প্রতিষ্ঠা করা বা অন্তর্ভুক্তি, সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এটা সম্ভব না। আপনি খুব চমৎকার করে বলছিলেন যে আপনাদের অধিকার এবং সরকার আসলে কিভাবে এখানে ভূমিকা রাখতে পারে এবং আইনের যে দিকগুলো আপনি স্পষ্ট করেছেন আমাদের কাছে। একজন তরুণ সংগঠক হিসেবে বিশেষ কিছু অভিজ্ঞতা যদি আমাদের সাথে আপনি শেয়ার করেন, যে আপনার তো বহু চ্যালেঞ্জ, বহু অভিজ্ঞতার সম্মুখীন হয়ে আজকে এই জায়গায় এসেছেন, এবং এর মধ্যে আপনার মনে পড়ে এরকম খুব বেশি আপনার সংগঠনের কাজ করতে গিয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ হয়েছেন, এরকম কিছু স্পেসিফিক টপিক নিয়ে যদি আলোচনা করতেন। জি, আমি মূলত আমার যখন আমি ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি কমপ্লিট করি, তারপর থেকে আমি মূলত নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা সোশ্যাল ডেভেলপমেন্ট সেক্টরের কাজের সাথে যুক্ত অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে। আচ্ছা। এবং আইটি সেক্টরেও আমি তখন থেকেই মূলত কাজ করছি। আমি কিন্তু বেসিক্যালি আইটি সেক্টরে আমার প্রথম হাতে করি কাজের। আমি মূলত একজন আইটি ইন্সট্রাক্টর হিসাবে কাজ করছি যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তখন থেকে। আমি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি বা আইসিটি ডিভিশনের লিস্টেড আইটি ইন্সট্রাক্টর হিসাবে কাজ করেছি 5 বছর, এবং একটি সফটওয়্যার সংস্থা, সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্মে আমি প্রায় 3 বছর কাজ করেছি বেটা টেস্টার হিসাবে। সো আমি এই আইটি সেক্টরে কাজ করতে গিয়ে আমি যেটি দেখেছি যে মানুষ কখনোই ভাবতেও পারে না একজন প্রতিবন্ধী মানুষ সে আইটি সেক্টরে কাজ করবে, কিন্তু আমি দেখেছি যে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের ক্ষেত্রে সবচেয়ে সহজ এবং পদ্ধতিগত সবচেয়ে গ্রহণযোগ্য বা পারফর্ম করার সবচাইতে সহজ যে উপায় সেটা হচ্ছে আইটি সেক্টরে। কারণ আপনার টেকনোলজিতে কিন্তু ব্যারিয়ার কম। টেকনোলজি সাধারণত উৎপত্তি এবং এটা ডেভেলপমেন্ট বা আমরা যদি বলি এক্সপেরিমেন্ট, এটা কিন্তু সাধারণত আপনার পশ্চিমা বিশ্বে হয়। এখন এই পশ্চিমা বিশ্বের মানুষজন তারা কিন্তু ইন্ডিভিজুয়াল প্ল্যান করে প্রতিটা মানুষের জন্য, সমাজের প্রতিটা মানুষের জন্য অভিগম্য বা প্রবেশগম্যতা নিশ্চিত করেই হচ্ছে তারা কাজ করে। সেই জায়গাতে আপনার আইটি সেক্টরে কাজ করাটা অনেক সহজ। ধন্যবাদ আরিফ ভাই, আপনার অনুপ্রেরণামূলক কথা আমাদের অনেক কিছু ভাবতে শিখিয়েছে। আমরা যদি চাই একটি সমান অধিকারের সমাজ, তবে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। প্রতিবন্ধকতা নয়, দক্ষতা ও সম্ভাবনাই হওয়া উচিত একজন মানুষের বিচার করার মাপকাঠি।
প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।